নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্তহীন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। এই চ্যানেলে আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন রোমাঞ্চকর গল্প এবং মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা উপস্থাপন করে থাকি। আজ আমাদের নিবেদন প্রখ্যাত লেখক অনীশ দেবের রচিত ছোট গল্প জলের তলায়। শুরু হচ্ছে জলের তলায়। জিটি রোডের ধারে একটা ঝাঁকড়া বটগাছ চোখে পড়তেই সুশীল মাঝি বললেন, ওই গাছের তলায় গাড়ি থামান। আমি তার কথা মতো কাজ করলাম। টার্বো প্রপ জিপটাকে ম্যাগনেটিক ব্রেক কষে চোখের পলকে দাঁড় করিয়ে দিলাম। তারপর জিপ থেকে নেমে সাইরেন অফ করে দিলাম। ড্যাশবোর্ডের মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে কোড নম্বর বলে কম্পিউটার লক করে দিলাম গাড়িটাকে। সুশীল মাঝিও নামলেন গাড়ি থেকে। পরনের ধুতিটা সামলে নিয়ে বললেন, আসুন রত্নেশ্বর বাবু, ওই বাঁশবনটা পেরোলেই সেই পুকুর। আমি পকেট থেকে কম্পিউটার প্রিন্ট আউটের একটা পৃষ্ঠা বের করলাম। এই রিপোর্টটাই গতকাল এসেছে আমার কাছে। বড় রহস্যময় ঘটনা। জলের তলায় কী এমন ঘটনা ঘটল যাতে... সুশীলবাবু আচমকা বললেন, রত্নেশ্বর বাবু, এই সেই মরণ পুকুর, প্রায় 150 বছর পুরানো। বড় রাস্তা ছেড়ে ঘাসে ছাওয়া উঁচু ঢিপি পেরিয়ে আমরা বেশ কিছুটা পথ এসেছি। চারিদিকে নানান গাছপালা, বাঁশবন, আগাছার ঝোপ আর কয়েকটা অসত্য গাছ মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে। তারই ফাঁক দিয়ে ছোট ছোট পায়ে চলা পথ। সেই রকমই দুটো পথ মাটির ঢাল বেয়ে নেমে গেছে বহু প্রাচীন ভাঙাচোরা ঘাটের দিকে। পুকুরটা খুব বেশি বড় নয়, বড় জোর বিঘে খানেক হবে। চেহারাটা না গোল না চৌকো। এই গরমের সময় জল যতটা শুকিয়ে যাওয়ার কথা ততটা শুকোয়নি। জলের রং সবুজ, আর চারিদিকেই আগাছার ঝাড় নেমে গেছে একেবারে জলের কিনার পর্যন্ত। এক কথায় নোংরা ডোবাও বলা চলে। পুকুরের একটাই মাত্র ঘাট। ঘাট বলতে কতগুলো কাত হয়ে পড়া ইটের চাঙড়। সেখানে একজন মহিলা বসে কাপড় কাচ্ছেন আর একজন পুরুষ ঘাটে বসে মগ দিয়ে জল তুলে স্নান করছেন। ঘাট যেখানে শুরু হয়েছে সেখানে ঢালের মুখে বাঁদিকে একটা প্রকাণ্ড কাকতাড়ুয়া। তার বুকে এক টুকরো জং ধরা টিনের পাতের উপরে কাঁচা হাতে লেখা বিপদ। আমাদের দেখে পুরুষ মানুষটি স্নান থামিয়ে নমস্কার করলেন সুশীলবাবুকে। এটাই স্বাভাবিক, কারণ সুশীল মাঝি এখানকার অঞ্চল প্রধান, আর মহিলাটি তাড়াহুড়ো করে কাছাকাছি সেরে উঠে চলে গেলেন। প্রথম মানুষটি গামছা দিয়ে গা মুছতে মুছতে ওপরে উঠে এলেন। আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকালেন। সুশীলবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, তাকে বাধা দিয়ে আমি একটা আইডেন্টিফিকেশন কার্ড বের করে আগন্তুককে দেখালাম। বললাম, আমার নাম রত্নেশ্বর রায়, গভর্নমেন্টের প্যারানর্মাল ফেনোমেনা অ্যানালাইসিস উইং থেকে এসেছি। গতকালের ঘটনা নিশ্চয়ই জানেন। তার রিপোর্ট পৌঁছেছে আমাদের ডিপার্টমেন্টে। আমি সেটাই তলিয়ে দেখতে এসেছি। ভদ্রলোক আমার কথা শেষ পর্যন্ত শুনলেন না। সুশীলবাবুর দিকে ফিরে উত্তেজিতভাবে বললেন, ওসব তদন্তে কিচ্ছু হবে না সুশীলদা। এ পুকুরে জলের তলায় অপদেবতা আছে, অভিশাপ আছে। আহা নিপেন, তুমি থামো, ওকে ঠিক মতন কাজ করতে দাও। নৃপেনবাবু একবার আমার দিকে দেখলেন, তারপর আবার তাকালেন সুশীল মাঝির দিকে। তারপর চাপা গলায় বললেন, এই পুকুরে আমার বাপকে খেয়েছিল। সে ঘটনা যারা সচক্ষে দেখেছিল তারাই বলেছে জলের তলা থেকে কোনো এক দানব বাপের পা ধরে টেনে নিয়েছিল। কালকের ব্যাপারটাও তাই। কথা বলে নৃপেনবাবু কিসব বিড়বিড় করতে করতে চলে গেলেন। তাকে আমি কি করে বোঝাবো এই একবিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনার কোনো স্থান নেই, আর জনসাধারণের মন থেকে মিথ্যে ভয় ও কুসংস্কার তাড়ানোর জন্যই সরকার তৈরি করেছে প্যারানর্মাল ফেনোমেনা অ্যানালাইসিস উইং। কোনো রকম অলৌকিক ঘটনার হদিশ পেলেই আমাদের দপ্তর থেকে সেখানে বিশেষজ্ঞ পাঠিয়ে দেয়। তারপর তন্ন তন্ন করে তদন্ত করে বার করে সেই ঘটনার অলৌকিকত্বের কারণ। এই বিষয়ে আবার নানান বিভাগ আছে, যেমন জল, যানবাহন, বাড়ি, মাঠ, আকাশ, এইসব। অর্থাৎ অলৌকিক ঘটনা কোথায় ঘটেছে সেই বুঝে উপযুক্ত বিভাগের লোক পাঠানো হয়। আমি জল বিভাগের লোক এবং বিশেষজ্ঞ। রিপোর্টটা আমার হাতেই ছিল। সেটায় আরেকবার চোখ বুলিয়ে নিলাম। নৃপেনবাবুর বাবা যখন মারা যান তখন কোনো শোরগোল হয়নি, আমাদের ডিপার্টমেন্টেও কোনো খবর পৌঁছয়নি। কিন্তু গতকালের ঘটনাটা সম্পূর্ণ আলাদা। গতকাল এই পুকুরে ডুবে মারা গেছেন বিখ্যাত সাঁতারু চিরদীপ দাস। গত 2004 সালের অলিম্পিক সাঁতারে যিনি দুটো সোনা জিতেছেন, একটা 100 মিটারে আর একটা 200 মিটারে। সাঁতারে ভারতের একমাত্র সোনা বিজয়ী। রিপোর্ট ছাড়া বাকি গল্পটুকু আমি জিপে আস্তে আস্তে সুশীলবাবুর মুখেই শুনেছি। এই গাঁয়ে চিরদীপ দাসের আদি বাড়ি।
গত 20 বছর ধরে এখানে ওরা কেউই থাকতেন না, তবে মাঝে মাঝে কেউ কেউ গাঁয়ের বাতাস গায়ে মাখতে আসতেন। যেমন গত পরশু চিরদীপ দাস একাই এসেছিলেন। কোন ছোটবেলায় গাঁ ছেড়ে চলে যাবার পর এই তার প্রথম আসা এবং এই শেষ। বেশ বুঝতে পারছি ঘটনাটি কি ঘটেছিল। গাঁয়ে এসে এই পুকুরের অভিশাপের গল্প নিশ্চয়ই চিরদীপের কানে গিয়েছিল। তখন অলিম্পিক সাঁতারু চিরদীপ সেটা হেসে উড়িয়ে দিয়েছিলেন। তারপর অভিশাপের ব্যাপারটা যে ভিত্তিহীন উদ্ভট কল্পনা সেটা প্রমাণ করতে চিরদীপ এই পুকুরে ঝাঁপিয়ে পড়েছিলেন। ব্যাপারটা দেখার জন্য প্রচুর লোক পুকুর পাড়ে জড়ো হয়েছিল, আর তাদের চোখের সামনেই খাবি খেতে খেতে তলিয়ে গেছেন অলিম্পিক সোনা বিজয়ী সাঁতারু চিরদীপ দাস। সুশীলবাবুও নিজের চোখেই দেখেছেন চিরদীপের মৃত্যু। আমি বুঝতে পারলাম সুশীলবাবু আমাকে লক্ষ্য করছেন। বোধহয় উনি আঁচ করেছেন আমি কি ভাবছি। একটু পরেই ওর কথায় তার প্রমাণ পেলাম। আমাদের গায়ে চড়া রোদ লাগছিল। সুশীলবাবু আমাকে আলতো করে একটা গাছের ছায়ায় টেনে নিলেন। হাত বুলিয়ে কপালের ঘাম মুছে বললেন, চিরদীপকে নিয়ে এ পর্যন্ত মোট 5 জন হলো, মানে আমার জীবনে। তার আগেও কত গেছে কে জানে। সকলকে সাবধান করার জন্য এই বিপদের নোটিশ আজ প্রায় 12 বছর ধরে লাগানো আছে। আমরা কি এ পুকুরে স্নান করি না? করি, তবে ওই ঘাটে বসে মগ, বালতি বা বাটি দিয়ে। ওই নিপেনকে যেমন দেখলেন। আমি পুকুরের দিক থেকে চোখ সরিয়ে সুশীল মাঝিকে দেখলাম। বললাম, চিরদীপবাবুকে তো আপনি মরতে দেখেছেন। আপনার কি মনে হয়েছিল যে তাকে কেউ জলের তলা থেকে টেনে নিচ্ছে? সুশীলবাবু মাথার কাঁচা পাকা চুলে হাত চালালেন, বার দুয়েক গাল চুলকে বললেন, হতে পারে, ভালো করে বুঝতে পারিনি। তবে চিরদীপ ভীষণ আগুবাগু করে হাত পা সরছিল, চিৎকারও করছিল বাঁচাও বাঁচাও বলে। কিন্তু কে বাঁচাবে বলুন? সুশীলবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, দেখুন, আপনি যদি এর একটা সমাধান করতে পারেন। অতগুলো লোকের সামনে জোয়ান ছেলেটা মারা গেল, অথচ আমরা কিছুই করতে পারলাম না। পুকুরের পাড় ঘেঁষে প্যাঁক প্যাঁক শব্দ করে বেশ কয়েকটা হাঁস ঘুরঘুর করছিল। লক্ষ্য করলাম ওরা মোটেই জলে নামছে না, বরং ডাঙা থেকেই ঠোঁট বাড়িয়ে জলের কিনারা থেকে খাবার খুঁটে খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই পুকুরে হাঁস নামে না? সুশীল মাঝি বললেন, না, ওরা তো আর আমাদের মতো নয়, ওরা বিপদের গন্ধ পায়। আমি অবাক হয়ে পুকুরের সবুজ জল দেখতে লাগলাম। রোদের ছোঁয়া লেগে জল ঝিকমিক করছে, এলোমেলো বাতাসে জলে ছোট ছোট ঢেউয়ের শিরা ফুটে উঠেছে। দেখে কে বলবে এই পুকুর অন্তত 5 জনের প্রাণ নিয়েছে। রিপোর্টটা পকেটে রেখে আমি একটা বড়সড় মাটির ঢেলা কুড়িয়ে নিলাম। কিছু না ভেবেই ছুঁড়ে মারলাম পুকুরের শান্ত জলে। ঝুপ করে একটা শব্দ হলো, তারপরে ঢেউ উঠল, গোল হয়ে ছড়িয়ে পড়ল পুকুরের চারদিকে। আমি পকেট থেকে দুটো স্টেরিলাইজড পলিথিন ব্যাগ বের করলাম। জলের নমুনা নিতে হবে এতে, তারপর নিয়মমাফিক বিশ্লেষণ করতে হবে ল্যাবরেটরিতে। কিছু পাওয়া যাক আর না যাক, এটাই তদন্তের প্রাথমিক নিয়ম। ভাঙা ঘাটে নেমে ঝুঁকে পড়ে জল সংগ্রহ করতে লাগলাম। সুশীলবাবুও আমার কাছাকাছি এসে দাঁড়ালেন। উনি যে বেশ কৌতূহল নিয়ে আমার কাজকর্ম লক্ষ্য করছেন তা বেশ বুঝতে পারছি। জল নেওয়া হয়ে গেলে ব্যাগ দুটো এক বিশেষ ধরনের আঠা ইনস্ট্যাসফিক্স লাগিয়ে সিল করলাম। এই আঠার সঙ্গে সঙ্গে জুড়ে দেয়, জোড়ার কোনো ফাঁক থাকে না। সুশীলবাবুকে প্রশ্ন করলাম, আগের 4 জনের লাশ পাওয়া গিয়েছিল তো? সুশীলবাবু কিছুটা ভেবে নিয়ে জবাব দিলেন, হ্যাঁ, পাওয়া গিয়েছিল প্রায় 2.5-3 দিন পরে। 2.5-3 দিন? একটু অবাক হলাম। সময়টা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, কিন্তু কেন? জলের তলায় অপদেবতা কি লাশ আগলে বসে থাকেন? হাসি পেল আমার। তবে সেটা বাইরে প্রকাশ না করে আবার প্রশ্ন করলাম, লাশ পরীক্ষা করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি? না, শুধু কয়েকটা ঘায়ের মতন দেখা গিয়েছিল। নিপেনের বাবা লাশ তো পুলিশের মর্গে নিয়ে কাটাছেঁড়াও করেছিল, কিন্তু রিপোর্টে কিছু পাওয়া যায়নি বলেই শুনেছি। আমি মনে মনে একটা হিসাব করছিলাম। 150 বছরের পুরনো পুকুর, জলজ আগাছায় ভর্তি। হাঁস এই পুকুরে নামে না, লাশ ভেসে ওঠে অনেক দেরিতে। তাহলে কি আচ্ছা সুশীলবাবু, এই পুকুরে মাছ টাছ নেই? সুশীল মাঝিকে প্রশ্নটা করে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম তার দিকে। আমার হিসেব যদি এক কোণাও সত্যি হয় তাহলে উত্তরটা বোধহয় আমি জানি। সুশীলবাবু বললেন, আছে, খুবই সামান্য, তবে বেশিরভাগ কই, মাগুর, শোল এইসব মাছ। বুঝলাম উনি ঠিক কথাই বলেছেন। এইসব মাছের দুটো শাসঙ্গ আছে। বেঁচে থাকার জন্য বাতাস থেকে এরা অক্সিজেন নেয়,
শুধু জলের ওপর নির্ভর করে এরা বেঁচে থাকতে পারে না। আমি ঘড়ি দেখলাম, ডিপার্টমেন্টাল টিম আসার সময় হয়ে গেছে। আমার বুক পকেটে রাখা খুদে ওয়্যারলেস ট্রান্সমিটারের বিপার বেজে উঠল। ওটা বের করে কথা বললাম। ওরা আর 20 কিলোমিটার দূরে রয়েছে। ওরা এসে পড়লেই এখানে তুলকালাম শুরু হবে। জলে জাল ফেলবে, চিরদীপ দাসের লাশ উদ্ধার করবে। তখন কি একই সঙ্গে পাওয়া যাবে কোনো এক আশ্চর্য জলজ প্রাণী? মনে হয় না। ওরা হয়তো জলে ডুবুরি নামাবে, তারপর রকমারি যন্ত্রপাতি দিয়ে মাপঝোঁকের পরীক্ষা শুরু করবে। কিন্তু ওরা এসে পুকুর তোলপাড় করার আগেই একটা ঝুঁকি কি আমি নিতে পারি না? সেটাই হবে আমার চরম প্রমাণ। কেমন একটা জেদ চেপে বসলো আমার মাথায়। পলিথিন ব্যাগ দুটো নিয়ে জিপের দিকে রওনা হলাম। সুশীলবাবুকে বললাম, 1 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি। জলের নমুনা রেখে আমি যখন ফিরে এলাম, সুশীলবাবু আমাকে দেখে অবাক হয়ে গেলেন। কি ব্যাপার রত্নেশ্বর বাবু? ওর অবাক হওয়ারই কথা, কারণ এখন আমার পরনে সাঁতারের পোশাক, চোখে ডুবুরির চশমা, কোমরে ইস্পাতের আংটার সঙ্গে লাগানো নাইলন দড়ি, আর তার পাশেই ফিতে বাঁধা খাটো ছুরি। নাইলন দড়ির খোলা দিকটা সুশীলবাবুর হাতে দিয়ে বললাম, শক্ত করে ধরে রাখুন, আমি পুকুরে নামছি। যদি কোনো বিপদ হয় চিৎকার করে উঠব, আর সঙ্গে সঙ্গে আপনি দড়ি টেনে আমাকে ঘাটে তুলবেন। কি পারবেন তো? সুশীলবাবুর বয়স্ক মুখে একটা প্রতিজ্ঞার ছাপ ফুটে উঠল। বললেন, পারবো মানে? আমাকে পারতেই হবে। আমরা দুজন ঘাটের কাছে নেমে গেলাম। সুশীলবাবু দড়িটা হাতে কয়েক পাক পেঁচিয়ে একটা ইঁটের চাঙড়ে ঠেস দিয়ে দাঁড়ালেন, আর আমি কোনো ভয় নেই বলে ঝাঁপিয়ে পড়লাম মরণ পুকুরের সবুজ জলে। অলিম্পিকে সোনা পাইনি বটে, তবে সাঁতারে আমি ছেলে মানুষ নই। জলে পড়ে সাঁতার কাটতে গিয়ে আমি চমকে গেলাম। কিছুতেই শরীরটাকে ভাসিয়ে রাখতে পারছি না, শুধু হাত পা ছোড়াছুড়িই সার। আমাকে ঘিরে মরণ পুকুরের জল ছিটকে উঠছে চারিদিকে। ভালো করে ঠাউর করে দেখলাম, না, আমার পা ধরে কেউ টানছে না, তবুও আমি তলিয়ে যাচ্ছি। সুশীলবাবু চিৎকার করে উঠলেন। দূরে টার্বোপ্রপ জিপের শব্দ শোনা গেল। দলবল এসে গেছে, কিন্তু আমি চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছি না, শুধু প্রাণপণে বাতাস টানতে চাইছি। সুশীলবাবু আবার চিৎকার করে উঠলেন। টের পেলাম নাইলন দড়িটা উনি প্রাণপণে টানছেন। আমার চোখের সামনে অসংখ্য জলের কুচি রোদে পুরো চিকচিক করে উঠছে। ভালো করে কিছু দেখতে পাচ্ছি না, বুকের মধ্যে যেন কেউ হাঁপড় চালাচ্ছে। জ্ঞান ফিরতেই দেখি অনেকগুলো মুখ আমার মুখের ওপর ঝুঁকে রয়েছে। সুশীলবাবু ছাড়া অন্যান্য মানুষগুলোকে চিনতে পারলাম। ওরা আমার ডিপার্টমেন্টের লোক। আমি উঠে বসলাম। সুশীলবাবু বললেন, কোনো কষ্ট হচ্ছে না তো? আমি কষ্ট করে হেসে তাকে বললাম, না না, ঠিক আছি। তারপর আমাদের দলের ফার্স্ট অফিসার শর্মাকে লক্ষ্য করে নির্দেশ দিলাম, রুটিন ইনভেস্টিগেশন আর অ্যানালিসিসগুলো করে ফেলুন। তবে মনে হয় ব্যাপারটা আমি ধরতে পেরেছি। আপনি ইনস্ট্রুমেন্ট বক্স থেকে ডিজিটাল ডেন্সিমিটারটা শুধু আমায় দিন। শর্মা সকলকে কাজে লেগে পড়তে বলল। তারপর চটপট উঠে গেল যন্ত্রটা জিপ থেকে নিয়ে আসতে। আমি সুশীলবাবুকে ধন্যবাদ জানালাম। উনি দড়ি টেনে না ঘাটে তুললে আমার অবস্থাও হতো চিরদীপ দাসের মতো। ওকে সঙ্গে নিয়ে বড় রাস্তার দিকে এগোলাম। যেতে যেতে বললাম, সুশীলবাবু, 150 বছরের পুরনো এই পুকুরের তলায় কোনো প্রাণী নেই, আর কোনো অপদেবতাও নেই। আর অভিশাপের ব্যাপারটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। উনি অবাক হয়ে প্রশ্ন করলেন, তাহলে? শর্মা মিনিয়েচার ডেন্সিমিটারটা আমার হাতে দিয়ে গেল। আমি ওকে বললাম, 15 মিনিট পর আমাকে প্রোগ্রেস রিপোর্ট দেবেন, হেডকোয়ার্টার্সে ট্রান্সমিট করব। আমি গাড়িতেই আছি। পুকুর নিয়ে আমার আর কৌতূহল নেই, কারণ উত্তরটা আমার নিশ্চিতভাবেই জানা হয়ে গেছে। ডেন্সিমিটারের পরীক্ষাটা শুধু অকাট্য প্রমাণ পাওয়ার জন্য। জিপের কাছে গিয়ে একটা পলিথিন ব্যাগ খুলে খানিকটা জল ডিজিটাল ডেন্সিমিটারের ভলিউম চেম্বারে ঢেলে দিলাম। তারপর সুইচ অন করতেই ডিসপ্লে স্ক্রিনে একটা সংখ্যা ফুটে উঠল, 0.08। অকাট্য প্রমাণ। আমি হেসে উঠলাম। সুশীলবাবু ভুরু কুঁচকে আমাকে দেখতে লাগলেন। আমি মিটারের সুইচ অফ করে তাকে বললাম, সুশীলবাবু, এই পুকুরের জলের ঘনত্ব স্বাভাবিক জলের ঘনত্বর চেয়ে অনেক কম, তাই। আমাকে বাধা দিয়ে সুশীল মাঝি বললেন, ঘনত্ব মানে? আমি 1 সেকেন্ড ভেবে বললাম, মানে বলতে পারেন স্বাভাবিক জলের চেয়ে এই পুকুরের জল পাতলা, যেমন ধরুন অনেকটা কেরোসিন তেলের মতো। তাই এই জলে সাঁতার কেটে ভেসে থাকা অসম্ভব, এমনকি হাঁসেরাও পারে না। সেই জন্যই ওরা এই পুকুরের জলে নামে না। আর মানুষের মৃতদেহ ভেসে ওঠে অনেক দেরিতে, অনেক বেশি ফুলে ভেবে ওঠার পর। চিরদীপ দাস একই কারণে এই পুকুরে তলিয়ে গেছে,
যেমন আমিও তলিয়ে যাচ্ছিলাম। কতগুলো রহস্যময় দুর্ঘটনার কি সহজ এবং নিষ্ঠুর উত্তর। ঘনত্বের শতকরা 20 ভাগ তফাৎ কি অদ্ভুতভাবেই না বিপজ্জনক হয়ে উঠেছে। সুশীল মাঝি জিজ্ঞাসা করলেন, কিন্তু জলটা পাতলা হলো কেমন করে রত্নেশ্বর বাবু? আমি চুপ করে রইলাম। সেটা তো আমারও প্রশ্ন। জিওল মাছ ছাড়া অন্য কোনো মাছ এই পুকুরে বিশেষ নেই। হয়তো 150 বছরে এই জলের সঙ্গে মিশে গেছে এমন কোনো জৈব রাসায়নিক তরল যার ঘনত্ব জলের চেয়ে অনেক কম। বলা যায় না। এই পুকুরের জলে হয়তো রয়েছে এমন সব জলজ উদ্ভিদ যা পচে গলে তৈরি হয়েছে কোনো হাইড্রোকার্বন যৌগ, তারপর তা থেকে এসেছে কোনো জৈব রাসায়নিক। ক্রমাগত জলে মিশে গিয়ে সেই রাসায়নিক হয়তো কমিয়ে দিয়েছে এই পুকুরের জলের ঘনত্ব। আর একই সঙ্গে জিওল মাছ ছাড়া অন্যান্য মাছ একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে। এত সব সম্ভাবনার কথা না বলে সুশীলবাবুকে ছোট্ট জবাব দিলাম, পুকুরের জলের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করলেই সেই কারণটা হয়তো জানা যাবে। এমন সময় পুকুরের দিক থেকে একটা হইচই কানে এলো। বোধহয় চিরদীপ দাসের মৃতদেহটা ওরা খুঁজে পেয়েছে। শেষ হলো প্রখ্যাত লেখক অনীশ দেবের রচিত জলের তলায়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রকমই আরও রোমাঞ্চকর গল্প বারবার শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।